গতকাল ডক্টর ইউনূসের সরকার ঢাকাতে জুলাই ঘোষণাপত্র নামে একটি ঘোষণা প্রকাশ করেছে। এনসিপি নেতারা যখন কক্সবাজারে বসে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত, তখনই ঢাকার মানিক পি এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ডক্টর ইউনূস তার ঘোষণাপত্রটি প্রকাশ করেন। এই ঘোষণাপত্রটি প্রকাশ করার সময় জামাত, বিএনপি, এনসিপি সহ অনেক দলকে দাওয়াত দেওয়া হয়েছে। এদেরকে মূলত দাওয়াত দেওয়া হয়েছে জনসমাগম করানোর জন্য, অর্থাৎ এনসিপির ডাকে এখন আর কুত্তাও আসে না। তাই ডক্টর ইউনূস চিন্তা করলেন, যদি এইরকম একটা ঘটনা ঘটে তাহলে মান ইজ্জত কোনো কিছুই থাকবে না। তাই তিনি এই এনসিপির পাশাপাশি এই জামাত ইসলামীকে বলেছে তাদের জনগণ নিয়ে আসতে, এবং বিএনপিকে বলেছে তারা জনগণ নিয়ে এসে ওখানে সমবেত করেছে, এবং ডক্টর ইউনূস সেখানে এই ঘোষণাটি দিয়েছে। এখন এই ঘোষণাটিতে কি আছে আপনারা জানেন। বাংলাদেশের যে সংবিধান, এইটি হচ্ছে বাংলাদেশের সংবিধান। 1971 সালে 30 লক্ষ মানুষ আত্মহতি দিয়েছে। পাকিস্তানি, জামাতে ইসলামী, আল বদর, আল শামস, নেজামে ইসলামী এবং মুসলিম লীগের অস্ত্রে জাতাকলে পিষ্ট হয়ে, তো সেই জামাতে ইসলামী এখন এই কনস্টিটিউশনে সংশোধনী আনার চেষ্টা করে। আপনি জানেন এই কনস্টিটিউশনে কিন্তু জামাতে ইসলামীর বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে অথবা যারা রাজাকার আল বদর ছিল তাদের বিরুদ্ধে কোনো কথা এখানে লেখা নেই। কেন লেখা নেই জানেন? কারণ সংবিধান হচ্ছে একটা দেশের মানুষের আইনগত ভিত্তি, অর্থাৎ মানুষের যে অধিকার, মানুষের যে রাইট, মানুষের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেটার ভিত্তি হচ্ছে এই একটি সংবিধান। এই সংবিধানটিতে কাউকে ভিক্টিমাইজ করার জন্য অথবা কোনো একটি বিশেষ দলকে, কোনো একটি বিশেষ গোষ্ঠীকে নিপীড়ন, নির্যাতন করার জন্য বা তাদেরকে অপমান, অপদস্থ করার জন্য করা হয়নি। যেই জামাতে ইসলামী, যেই নেজামে ইসলামী, যে রাজাকার, যে আলবদর 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো বিষোদ্গার আমাদের এই 72-এর সংবিধানটিতে নাই। কারণ 72-এর সংবিধানটি ছিল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল মানুষের জন্য, যার কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কটাক্ষ করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনোভাবে আন্ডারমাইন করে কোনো ক্লজ, কোনো কিছু এই সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু গতকাল ডক্টর ইউনূস যে ঘোষণাটি দিয়েছেন, যেটি জুলাই ঘোষণা নামে আমরা জানি, সে আগস্ট মাসের জুলাইয়ের যে ঘোষণা, সেই ঘোষণাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সংবিধান, এই দুইটা জিনিসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ওরা বলেছে এই সংবিধানে ত্রুটি আছে, এই সংবিধানে এই নাই, এই সংবিধানে অমুক নাই, তমুক নাই। সংবিধানের ত্রুটির কারণে নাকি মানুষের জীবন বদলেনি, সংবিধানের ত্রুটির কারণে নাকি মানুষ কোনো কিছু ভালো কিছু করতে পারেনি। এখন আপনারা একটা জিনিস বুঝিয়ে দেখেন, গত 1 বছর বাংলাদেশে কিন্তু সংবিধান কাজ করছে না। বাংলাদেশের সংবিধানে যদি কাজ করতো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা যায় না, বঙ্গবন্ধুর ছবি সব জায়গা থেকে নামানো যায় না, বঙ্গবন্ধুর ছবিকে অপমান করা যায় না, সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে লাথি দিয়ে খেদিয়ে দেওয়া যায় না, সুপ্রিম কোর্টের কোনো জাস্টিসকে হাতে হাত করা পরিয়ে নিম্ন আদালতে উপস্থাপন করা যায় না। কিন্তু বাংলাদেশে আসলে সংবিধান চলছে না। বাংলাদেশের সংবিধানে বলা আছে, অসাংবিধানিকভাবে সংবিধানে যে রূপরেখা আছে তার বাইরে কোনো লোক যদি এসে আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র দখল করে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে, মানে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট হবে। তো ডক্টর ইউনূস তো সেই সংবিধানই মানছেন না। সুতরাং এই সংবিধান না মেনে গত 1 বছরে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে, আপনাদের কাছে কি মনে হয়? সংবিধান থাকা অবস্থায় আপনারা ভালো ছিলেন, নাকি সংবিধান যখন কার্যকর অবস্থায় নাই তখন ভালো আছেন? আশা করি যদি মানুষ হন, যদি সত্যিকারের মানবতা বোধ সম্পন্ন মানুষ হন, তাহলে আপনারা বলবেন গত 1 বছর আমরা মবের রাজত্বে আছি। এই জায়গায় আমরা আপনাদেরকে রাখলাম। আসুন আমরা দেখি এই যে ঘোষণাপত্রে কি আছে।
ঘোষণাপত্রের মূল কথা হচ্ছে যে জুলাইয়ে যে আন্দোলনটি হয়েছে এই আন্দোলনটিকে কনস্টিটিউশনালি অ্যাকনলেজ করতে হবে, এক। দ্বিতীয়ত, জুলাইয়ে এই আন্দোলনের সময়ে 20 দিনে 15 দিনে এই এনসিপির ছেলেরা, জামায়াতের ছেলেরা যে হাজার হাজার পুলিশ বাহিনীকে নির্বিচারে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, মুগ্ধকেও হত্যা করেছে। মুগ্ধর বাবা কিন্তু বলেছে যে মুগ্ধকে কিন্তু পুলিশের গুলিতে সামনের থেকে গুলি করে হত্যা করেনি, মুগ্ধকে পিছন থেকে গুলি করে দিয়ে হত্যা করা হয়েছে। তার মানে 6.72 বোরের বা 7.62 বোরের যে গুলি, সেই গুলি দিয়ে কিন্তু মীর মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা মুগ্ধর বাবার কথা। এখন আসেন আপনি, বাংলাদেশে এইসব হত্যাকাণ্ডের বিচার হবে না। কি করতে হবে? এইসব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দিতে হবে। ডক্টর ইউনূসের সরকার অবশ্যই আসার 1 মাসের মাথায় কিন্তু সেই দায় মুক্তিটি দিয়েছেন, এক। আরেকটি হচ্ছে এই যে ঘোষণাগুলো, এগুলো কোথায় যাবে? এই ঘোষণাগুলো বলছে সংবিধানে স্থান পেতে হবে। সংবিধানের কোথায় স্থান পাবে? সংবিধানের 3টা অংশ। প্রথম অংশটি হচ্ছে প্রস্তাবনা, দ্বিতীয় অংশটি হচ্ছে 153টি আর্টিকেল, আর তৃতীয় অংশটি হচ্ছে শিডিউল। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তারপরে 72 সালে যখন সংবিধান হয়, ওই সংবিধানে 4টি শিডিউল ছিল। এই 4টি শিডিউলের মধ্যে মূলত কি কি ছিল? প্রথম শিডিউলে ছিল মানে নাম, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশনগুলো কিভাবে হবে সেগুলা। দ্বিতীয় শিডিউলে ছিল যে ইউনিয়নের চেয়ারম্যান থেকে প্রেসিডেন্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে যারা নির্বাচিত হন তাদেরকে ওথ নিতে হয়। ওথ নিতে হলে কি রকমের ফর্মে কিভাবে ওথ নিবে সেটা। আর 3 নম্বর ছিল যে বাংলাদেশে যে 300টি আসন আছে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এরিয়াগুলো আছে এগুলার অ্যালোকেশন, সিট অ্যালোকেশন। আর 4 নম্বর ছিল যে রিফর্ম এবং ট্রানজিশনাল যেসব প্রভিশন, এই প্রভিশনগুলোর অন্তর্ভুক্তি। এখন গতকাল যেটি হলো, অর্থাৎ সংবিধানের স্বীকৃতির জন্য গতকাল যে বিষয়টি আসলো সেটাকে বলে মানে জুলাই ঘোষণাপত্র। সেখানে তারা নিচের অংশে বলেছেন যে এই জুলাই ঘোষণাপত্রটি বাংলাদেশ সংবিধানের যে 3টি অংশ, প্রস্তাবনা, মূল সংবিধান এবং শিডিউল, শিডিউলটাকে বলে অ্যানেকচার, সংযুক্তিকরণ। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনের সাথে অনেক সময় বায়োডাটা অ্যাড করে দেওয়া হয়, 2টা ছবি অ্যানেক্স করা হয়, একটা ড্রাফট অ্যানেক্স করা হয়। এগুলা ঠিক বাংলাদেশে বর্তমানে যে সংবিধানটি আছে এটার মধ্যে 7টি বা 8টি শিডিউল আছে। এখন দেখেন, আপনাকে আমি দেখাই কয়টি শিডিউল আছে। বর্তমানে সংবিধানটিতে মোট তফসিলের সংখ্যা হচ্ছে 7। এই 7টি দেখেন, এই 7টি শিডিউল আছে। এখন তারা যদি এই জুলাই ঘোষণাপত্রটিকে বলেছে যে তারা এটাকে শিডিউলে অ্যানেক্স করবে, তার মানে 8ম শিডিউল, মানে 7টির জায়গায় আরো একটি শিডিউল অ্যাড হয়ে সেটি হবে 8ম শিডিউল। বিষয়টা বোঝেন, সংবিধানের কোনো কিছু, মানুষের যে রাইট, মানুষের যে অধিকার, সেগুলা থাকে কিন্তু মূলত সংবিধানের 153টি আর্টিকেলের মধ্যে। এর বাইরে যে অংশটি আছে সেটি পরামর্শমূলক, ইনফরমেটিভ, সেটা কোনো রাইট এবং লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি ডিক্লেয়ার করে না। বাংলাদেশের সংবিধানের এই শিডিউল সমূহ বাদ দিতে হলে 151 জন সংসদ সদস্য পার্লামেন্টে ভোট দিলেই কিন্তু এটা ডিলিট করে ফেলা যায়। এটার জন্য ওই পার্লামেন্ট 2/3 সদস্যের ভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে এমন কোনো ইস্যু নাই। তার মানে হচ্ছে এই যে গুড় গুড় ডাক ডাক যেই কথা আজকে 1 বছর থেকে শুনছি যে আমাদের পার্লামেন্টকে ছুঁড়ে ফেলা হবে, সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলা হবে, নির্বাচন ব্যবস্থা বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ এটা সেকেন্ড রিপাবলিক হবে। সেই সেকেন্ড রিপাবলিক আর হলো না। ওই প্রথম রিপাবলিক 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটি অর্জিত হয়েছে সেটি টিকে গেল। এই টিকে যাওয়ার পিছনের কারণটা কি দেখেন, এই টিকে দেওয়ার পিছনে হচ্ছে এই 56,000 বর্গ মাইলের সব জায়গায় রক্তের দাগ লেগে আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের।
প্রত্যেকটা মানুষের অন্তরে গেঁথে আছে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধারণ করা আছে জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাই বাংলাদেশের মানুষের কাছ থেকে কোনোভাবেই এই সংবিধানকে এই নতুন জায়গায় এনে এই এই জুলাই ঘোষণা সংবিধানে ঢুকিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা মানুষ অ্যাকসেপ্ট করেনি। আপনারা দেখেন, আমরা যারা টেলিভিশনে কথা বলেছি, অনলাইনে কথা বলেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন ইউটিউবে কথা বলেছি, আমরা একটা জনমত সৃষ্টি করতে পেরেছি। আমরা মানুষের কাছে এই মেসেজটা দিতে পেরেছি যে এই সংবিধান, এই দেশ, এই জাতির যে 53 বছরের অগ্রগতি, এই সংবিধানকে অ্যাব্রোগেট করা হলে সেটা ধূলিসাৎ হয়ে যাবে। তাই মানুষকে আমরা এই তথ্যটি, এই ইনফরমেশনটি দিতে পেরেছি বলেই মানুষ বিভিন্ন জায়গা থেকে, সমাজের বিভিন্ন অংশ থেকে রিয়েকশন দেখিয়েছে, যার কারণে ডক্টর ইউনূসের সরকারের পক্ষে সেটা করা সম্ভব হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে বৈষম্য বিরোধীদের কথা ছিল কি, সমাজে, রাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য থাকবে না। এখন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কারা চায়? কমিউনিজম। কারণ ক্যাপিটালিজমে বৈষম্যহীন হওয়ার কোনো সুযোগ নেই। বসুন্ধরার কোটি কোটি টাকা থাকবে, আর খিলগাঁও বস্তিতে, তালতলা বস্তিতে, আগারগা বস্তিতে একবেলা খাওয়ার পয়সাও থাকবে না। এটা কি আপনি বন্ধ করতে পারবেন? পারবেন না। কারণ আপনাকে এটা বন্ধ করতে হলে রাষ্ট্রের সমস্ত সম্পদ, রাষ্ট্রের ব্যক্তি মালিকানায় যত সম্পদ আছে, রাষ্ট্রের মালিকানায় নিতে হবে। নিয়ে সেটা প্রত্যেক নাগরিকের কাছে মানে বৈষম্যহীনভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। কারো 7 তলা থাকবে, কারো নিচতলা থাকবে, এটা হবে না। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগানটি। কিন্তু এই স্লোগানটি কি পৃথিবীর কোথাও কার্যকর হয়েছে? আমরা রাশিয়াতে দেখেছি, আমরা দেখেছি চায়নায়, আমরা দেখেছি কিউবাতে, আমরা বহু দেশে দেখেছি, কিন্তু সত্যিকার অর্থে তারা মানুষের জীবনও বদলাতে পারেনি, সমাজও বদলাতে পারেনি, এবং সত্যিকারের বৈষম্যহীন সমাজ তারা প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ ইনহেরেন্টলি, যেমন আমাদের দেশে এখন খুব দুর্দণ্ড প্রতাপে আছে কারা? মোল্লারা, ওই যে জামাতে ইসলাম 1971 সালের যারা ঘাতক দালাল, এই ঘাতকরা যে ইসলামের কথা বলে, ইসলাম কিন্তু বৈষম্যহীন সমাজকে সাপোর্ট করে না। ইসলাম বলছে আপনার যদি টাকা থাকে আপনি 2.5% জাকাত দিবেন, কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না, আপনি গরিব হতে পারবেন না। বরং ইসলামে গরিবীকে আরো উৎসাহিত করা হয়েছে, আপনি যেন গরিব হন, ইসলাম সেটাই চায়। কেন চায়? বলছে যে যার যত সম্পদ তার হিসাব তত বেশি হবে। যারা গরিব এই দুনিয়াতে, যারা ভোগবিলাস করে, তারা আখেরাতে দুঃখ কষ্ট পাবে, আর যারা গরিব মানুষ তারা পরজগতে সুখে শান্তিতে থাকবে, বেহস্ত পাবে, 70টা হুর পাবে, বেহস্তে জান্নাত পাবে, বড় বড় বিল্ডিং পাবে। কথাটা বুঝছেন না? তাইলে এইসব আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে মানুষকে মোটিভেট করা হয় আপনি যখন গরিব থাকেন। তাইলে এই মোল্লারা তো চায় না, গরিবই চায়, তারা গরিবই চায়। আর কেউ যদি ধনী লোক হতে পারে তাহলে কোনো অসুবিধা নেই, 2.5% জাকাত দিলেই হবে। কিন্তু তাহলে আপনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থাটা পেলেন কোথায়? এই বৈষম্যের জায়গাটাতে যদি আসেন, আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বাম অনেকগুলো দল কিন্তু সরকার বিরোধী ছিল, আওয়ামী লীগ সরকার বিরোধী ছিল, এবং এই যে টোকাই এনসিপি বাহিনী তাদের সাথেই ছিল। এই এনসিপি, বিএনপি এবং জামাত, এই 3টি দল ছাড়া আর কোনো দলের কাছেই এই জুলাই ঘোষণাপত্রের খসড়াটি পাঠানো হয়নি। তাহলে আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন যে সত্যিকার অর্থে যে বৈষম্য, এটা তারা আসলে সৃষ্টি করছে। এখন দেখেন, আপনি যদি এই এনসিপির হন তাহলে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন, কিন্তু অন্য দলের হলে আপনাকে ডাকাও হবে না। তাহলে এখানে বৈষম্য তৈরি হলো না? এনসিপির চাইতে কমিউনিস্ট পার্টি বা বামদলীয় যে পার্টিগুলা, যেসব ছেলেবেলারা রাজনীতি করে, তাদের কি অবস্থান কি খারাপ? না, খারাপ না। এদের অবস্থান আরো অনেক আগ থেকে এরা রাজনীতি করে। এরা লেজুর ভিত্তি নয়, এরা শক্তিশালীভাবে বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, কিন্তু এদেরকেও দেওয়া হয়নি। তাই তাদের কেউ কেউ কালকে এই অনুষ্ঠান বর্জন করেছে। তাহলে আপনি দেখেন, বৈষম্য আসলে বেনিশ করার জন্য নয়, সমাজকে ডিভাইড করার জন্য, আরো বেশি বৈষম্য সৃষ্টি করার জন্য এই সংবিধানে এইসব শিডিউল অ্যাড করা, এবং এই এনসিপি, ন্যাশনাল
করাপ্টেড পার্টি বলেন, ন্যাশনাল চাঁদাবাজি পার্টি বলেন, এই পার্টির জন্ম হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? বাংলাদেশের সংবিধানকে অ্যাব্রোগেট করে, বাতিল করে যে নতুন সংবিধানের কথা হচ্ছিল, দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা হচ্ছিল, সেটি এখন আকাশ কুসুম। এই কল্পনা বাস্তবায়ন হবে না। তবে এই ক্ষেত্রে আমি বিএনপি অনেক খারাপ কাজ করছে, অনেক অন্যায় করছে, নির্যাতন করছে, চুরিচামারি করছে এবং চাঁদাবাজিও করছে, কিন্তু এর পাশাপাশি বিএনপিকে একটি বিষয়ে আমি অন্তত ধন্যবাদ দেব, সেটা হলো সংবিধানটাকে অ্যাব্রোগেট যেন না করতে পারে বিএনপি সেক্ষেত্রে ভূমিকা রেখেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের যে স্পিরিট, এই স্পিরিটটা যেন ছুঁড়ে ফেলে দিতে না পারে বিএনপি সেটা চেষ্টা করেছে। জামাত চেষ্টা করেছিল যে তাদের এই জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলে সংবিধানের প্রস্তাবনায় নিয়ে আসতে, তাইলে তারা 71কে ভুলে যেতে পারবে, তাদের যে ক্ষত সেটা ভুলে যেতে পারবে। কিন্তু বিএনপি সেটা চায়নি। না চাওয়ার ফলে সরকারের পক্ষে, এনসিপির পক্ষে, জামাতের পক্ষে 1971 সালকে 2024 সাল দিয়ে রিপ্লেস করা সম্ভব হয়নি। তাই বিএনপিকে অন্তত এই কাজটি করার জন্য একটা ধন্যবাদ আমি দেই। তারপরে আসেন যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে বলে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন। ডক্টর ইউনূস এটি স্পেসিফিক ডেট ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূসকে এই ঘোষণা দিতে স্টপ করেছে এনসিপি। এনসিপি যখন পারছিল না, তারা চলে গেছিল চট্টগ্রামে, ওই যে কক্সেস বাজারে, সেখানে গিয়ে ফিটার হাঁসকে দিয়ে ডক্টর ইউনূসকে দিয়ে ফোন করেছেন যে আপনি নির্বাচনের ডেটটি অন্তত ঘোষণা করা থেকে বিরত থাকেন। সেই জন্য ডক্টর ইউনূস কিন্তু সুনির্দিষ্ট ডেট ঘোষণা করেননি, শুধুমাত্র বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। তার মানেটা কি? ডক্টর ইউনূস, এনসিপির যে সরকার, এটা মূলত চলে আমেরিকান নির্দেশিকায়, অর্থাৎ পিটার হাসদের মতো যেই সব কুলাঙ্গার, যেই সব ষড়যন্ত্রকারী আমেরিকার থেকে টাকা এনে এই বাংলাদেশে এই বিদ্রোহ ঘটিয়েছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা থেকে মোট 50 মিলিয়ন ডলার এসছে, 21 মিলিয়ন ডাইরেক্ট বাংলাদেশে ঢুকেছে, আর 29 মিলিয়ন ইন্ডিয়া হয়ে ঢুকেছে। এই টাকাগুলো মূলত ডিপ্লোমেটিক ব্যাগে করে এসছে। সেই ডিপ্লোমেট কে ছিল? আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে ডিপ্লোমেটিক ব্যাগ যখন কোনো দেশে এয়ারপোর্টে আসে, সেটাকে গ্রিন চ্যানেল দিয়ে নেওয়া হয়, সেটা চেক করা হয় না। কারণ আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো দেশে রাষ্ট্রদূত যে ব্যাগ নিয়ে যায় ডিপ্লোমেটিক ব্যাগেজ, সেটা মানে ইমিউনিটি দেওয়া, এটাকে চেক করা যাবে না। সেই ব্যাগে করেই এই টাকা এনে এই আসিফ নজরুলের ঘরে বসে ভাগ বাটোয়ারা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র, এরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এরা জানে, আপনি দেখেন যে 3 জন 4 জন 5 জন সমন্বয়ক যাদেরকে দেখেন, এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র মারা যায়নি, আহত নাই, নিহতও নাই। কিন্তু যারা মারা গেছে তারা কিন্তু এদের কেউ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30-40 হাজার সান্ধ্যকালীন সহ, পুরানা নতুন সহ 30 থেকে 40 হাজার ছাত্র আছে। এই 30-40 হাজারের মধ্যে আন্দোলনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মারা যায়নি। মারা গেলে ভালো হতো, এই কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি তারা আসলে আন্দোলন করেনি। তারা হচ্ছে মূলত এই আন্দোলনটাকে কিভাবে তাদের কুক্ষিগত করতে পারে, কিভাবে তারা এই আন্দোলনের ফসলকে ব্যবহার করে কিভাবে ফুলে মোটা হওয়া যায়, পেট মোটা করা যায়, দুর্নীতি করা যায়, এটাই কিন্তু তারা করছে। আমরা দেখছি সাম্প্রতিক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের 71-এর ঘাতক দালাল যারা কনভিক্টেড আসামি এবং যাদের ফাঁসি হয়েছে, তাদের ছবির প্রদর্শনী দিয়েছে। ভালো কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর ছাত্র সেখানে প্রতিবাদ করেছে। তারা বলেছে এই 24-এর সাথে এই ঘাতকদের কোনো সম্পর্ক নেই, এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে বাধ্য হয়েছেন বলতে যে এই সব ছবি এখান থেকে সরিয়ে নিতে হবে, এবং তারা সরিয়ে নিয়েছে। তাই আসুন আমরা শক্তিশালীভাবে মাঠে দাঁড়াই, অথবা মাঠে না পারলে যার যার অবস্থান থেকে এই অপশক্তি, অন্যায়কারী, চাঁদাবাজ, লুটেরা, দুর্নীতিকারী এবং 71-এর শত্রুদেরকে, সাম্প্রদায়িক শত্রুদেরকে এবং ধর্মভিত্তিক এই মৌলবাদীদেরকে রুখে দিয়ে বাংলাদেশকে সুন্দরের দিকে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন।